আমি সঞ্জয় কর্মকার সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকে একাধিক খবর, খুব গুরুত্বপূর্ণ খবর। মন্ত্রিসভা সম্প্রসারিত হলো পশ্চিমবঙ্গের। আরও ৩৫ জন মন্ত্রী আজকে লোকভবনে শপথ নিলেন। যদিও তাদের দপ্তর বন্টন আজকে হয়নি, হওয়ার কথা ছিল। আগামী বুধবার দপ্তর বন্টন হবে, সেরকমই জানা যাচ্ছে। দ্বিতীয় যেটি বিশেষ ব্যাপার, আজকে ১ জুন থেকে মহিলাদের বাস ভাড়া ফ্রি হলো। আজকে মহিলারা বাসে করে যাচ্ছেন, যে কোনো সরকারি বাসেই মহিলাদের বাস ভাড়া ফ্রি। তারা যে কোনো একটা পরিচয়পত্র দেখিয়ে তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছেন বিনা ভাড়ায়। মহিলারা এ নিয়ে যথেষ্ট আনন্দিত এবং আপ্লুত, এবং সরকারকে তারা তাদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছেন। লেক টাউনে আজকে মেসির মূর্তিটিকে সরানো হলো। এই মেসির মূর্তিটি ৪৪ ফুট উচ্চতার। পিডব্লিউডি এবং সরকারের কাছে চ্যালেঞ্জ ছিল মূর্তিটি অক্ষত অবস্থায় নামানো। পিডব্লিউডি ইঞ্জিনিয়ার তারা আজকে এই কাজটি করলেন এবং মূর্তিটিকে তারা অক্ষত অবস্থায় নামালেন। অন্য কোনো জায়গায় এই মূর্তিটি আবার প্রতিস্থাপিত হবে। তার কারণ মূর্তিটি বিশ্ববরেণ্য খেলোয়াড় ফুটবলার মেসির নামে, যার সঙ্গে জড়িয়ে আছে এ বিশ্বের এক আবেগ। ভারতবর্ষ তথা বাংলার মানুষের এবং ফুটবল প্রেমী মানুষের আবেগ জড়িয়ে আছে। তাই তার মূর্তিটি অক্ষত অবস্থায় নামিয়ে আবার প্রতিস্থাপন করা, এটা সরকারের কাছে একটা বৃহৎ চ্যালেঞ্জ ছিল এবং সেটি আজকে সম্পন্ন হয়েছে। পরে অন্য কোনো জায়গায় মূর্তিটি প্রতিস্থাপন হবে। এরপরে যেটি খুব গুরুত্বপূর্ণ খবর, অভিষেক ব্যানার্জি আজকে সিআইডির কাছে গেলেন না। তিনি অসুস্থতার কারণ দেখিয়ে তার আইনজীবী মারফত চিঠি পাঠালেন সিআইডির কাছে যে তিনি আরও ১৫ দিন চাইছেন সময়। ১৫ দিন পরে তিনি সিআইডির সঙ্গে গিয়ে দেখা করবেন এবং তাদের সব প্রশ্নের উত্তর দেবেন। কিন্তু এর মধ্যে যেটা জলঘোলা হয়েছে সেটা হচ্ছে এই বিধানসভার মিনিটস বুকসের সই কাণ্ডে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে বিধানসভার সই কাণ্ডে অভিষেক ব্যানার্জিকে যেটা তলব করা হয়েছে সেটা বিজেপির তরফের কোনো অভিযোগ জানানো হয়নি, বা বিজেপির তরফের কোনো অভিযোগের ভিত্তিতে নয়, বা স্পিকারের তরফেও কোনো অভিযোগ আসেনি। অভিযোগটা এসছে তৃণমূলের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার তরফ থেকে। তারা দুজনে উভয়ই স্পিকারকে চিঠি দিয়ে জানিয়েছেন যে বিরোধী দলনেতা নির্বাচনের যে সিদ্ধান্ত হয়েছিল তার মিনিটস বুকসে বা তার রেজলিউশনে সই জাল করা হয়েছে। এমনকি এমনও বিধায়কের সই জাল করা হয়েছে যিনি সেখানে সেই দিন উপস্থিতি ছিলেন না। এই নিয়ে তৃণমূলের অন্দরে যথেষ্ট একটা দ্বন্দ্ব বেঁধেছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার জানিয়েছেন যে তিনি আইন মেনেই কাজ করেছেন। তার কারণ বিধানসভা একটা আইনসভা, সেখানে অনৈতিক কোনো কাজ হোক তিনি সেটা চান না। তাই তিনি স্পিকারকে জানিয়েছেন। স্পিকার হচ্ছে কাস্টোডিয়ান অফ দ্য হাউস, স্পিকার হচ্ছেন কাস্টোডিয়ান অফ দ্য বিধানসভা। কিন্তু সেখানে তিনি এটা মনে করেছেন যে স্পিকার একজন অ্যাপলিটিক্যাল লোক, তিনি রাজনীতির ঊর্ধ্বে। যদিও তিনি রাজনৈতিক কোনো দলের থেকে আসেন, কিন্তু তিনি রাজনীতির ঊর্ধ্বে উঠে একজন ব্যক্তি যিনি সকলের অভিভাবক, বিরোধীদেরও অভিভাবক এবং শাসক গোষ্ঠীরও অভিভাবক। তিনি সেরকমই আচরণ করবেন বা সঠিক সিদ্ধান্ত নেবেন, এই জানিয়েই তিনি চিঠিটি দিয়েছেন। এই প্রসঙ্গে মাননীয় সোমনাথ চট্টোপাধ্যায়ের কথা মনে পড়ছে। 2004 থেকে 9 সাল পর্যন্ত মাননীয় সোমনাথ চট্টোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের লোকসভায়
স্পিকার ছিলেন তখন 2008 সালে সিপিএম কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সমর্থন তুলে নেন। সিপিএমের কেন্দ্রীয় কমিটি সোমনাথ চট্টোপাধ্যায়কে পদত্যাগ করতে বলেন। স্পিকারের পদ থেকে মাননীয় সোমনাথ চট্টোপাধ্যায় তিনি স্পিকারের পদ থেকে পদত্যাগ করেননি। তিনি জানিয়েছিলেন স্পিকার রাজনৈতিক ঊর্ধ্বে থাকা একজন ব্যক্তি বা পদ। স্পিকারের পদটি কোনো রাজনৈতিক পদ নয়, সকলের জন্য তিনি সিদ্ধান্ত নেবেন, তিনি অভিভাবক, যাই ঘটুক তিনি পদত্যাগ করবেন না। তিনি পদত্যাগ করেননি, তিনি স্পিকারের কাজ চালিয়ে গিয়েছিলেন যখন সিপিএম সমর্থন তুলে নিয়েছিল। কিন্তু সিপিএম পরবর্তী সময় মাননীয় স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়কে এক্সপেল করেছিল বা দল থেকে বহিষ্কার করেছিল। সোমনাথ চট্টোপাধ্যায় এরকম একটা দৃষ্টান্তমূলক উদাহরণ তৈরি করে গেছিলেন যে স্পিকার পত্রে অরাজনৈতিক, স্পিকারের যে ব্যক্তিত্ব বা তার যে ভূমিকা সেটাও অরাজনৈতিক, সেটা তিনি প্রমাণ করে গিয়েছিলেন এবং সেটাই হওয়া উচিত। আগামী দিনে বিজেপি স্পিকার নিশ্চয়ই সেরকম ভূমিকা নেবেন, অরাজনৈতিক ব্যক্তিত্বের মতো তিনি ভূমিকা নেবেন এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন। এই অবধি ঠিক আছে, কিন্তু তৃণমূলের দলে এটা দলের কাজে একটা প্রশ্ন জাগে যে মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায় যিনি বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন, তিনি কি জানতেন না? তিনি তো দীর্ঘদিন বিধানসভায় ছিলেন, কাজ করতেন, কাজ করেছেন, তাহলে তার তো জানা উচিত কোথায় সই করতে হবে, কাকে সই করতে হবে, ন্যূনতম কতজনকে সই করতে হবে। 80 জনের সই দরকার নেই, ন্যূনতম 30 জন সই করলেই হয়, তাহলেই রেজুলেশন পাস হয়ে যায়, বা সেই রেজুলেশন বা সেই মিনিটস বুক স্পিকারের কাছে পাঠালেই হয়। কিন্তু মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায় কি জানতেন না? মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি তিনবারের মুখ্যমন্ত্রী, তিনিও কি জানতেন না যে কতজনকে সই করতে হয়, কতজনকে সই করলে ন্যূনতম তাহলেই সেই কাজটি সুসম্পন্ন হয়? 80 জন বিধায়কের সই প্রয়োজন নেই। তিনি কি জানতেন না যে অনুপস্থিত ব্যক্তি কোনো সিদ্ধান্তের শরিক হতে পারেন না? মাননীয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও কি জানতেন না যে এভাবে সিদ্ধান্ত নেওয়া যায় না, বা অনুপস্থিত কোনো ব্যক্তিকে দিয়ে সিদ্ধান্ত বলবৎ করা যায় না, এটা আইন বিরুদ্ধ কাজ, আইন সিদ্ধ কাজ নয়। এসব প্রশ্নগুলো জাগে, কিন্তু যেহেতু দলটার নাম তৃণমূল, সেসব প্রশ্নের উত্তর কেই বা দেবে, আর দেওয়ার দায় বা কার আছে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সেই নিয়ে অবশ্য প্রশ্ন তুলেছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমি বিগত দিনে প্রশ্ন তুলতে পারিনি, অনেক অন্যায় কাজ হয়েছে, তার কারণ আমার প্রাণ সংশয়ের ভয় ছিল, আমার প্রাণ চলে যাওয়ার ভয় ছিল, তার কারণ তৃণমূল ক্ষমতায় ছিল। এখন তৃণমূল ক্ষমতায় নেই, আমি তাই নিশ্চিন্তে বলতে পারছি যে অনেক অন্যায় হয়েছে এবং অনেক অন্যায় চলছে। উলুবেড়িয়ার মানুষদের কাছে তিনি কৃতজ্ঞ। তিনি বলেছেন উলুবেড়িয়ার মানুষদের জন্যই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। শুধু তাই নয়, সমগ্র পশ্চিমবঙ্গবাসীর জন্যই তিনি এই কাজটি করতে চেয়েছেন। যে বলেছেন যে অন্যায় কাজটি হয়েছে তা আমি চিঠি দিয়ে স্পিকারকে জানিয়েছি এবং আজ তা সর্বসমক্ষে এসছে এবং দল বহিষ্কার করেছে। এটা জানার পরই দল বহিষ্কার করেছে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে দাঁড়িয়ে জানিয়েছেন যে এটা বিজেপির কোনো অভিসন্ধি বা অভিযোগ নয়, স্পিকারেরও কোনো অভিযোগ নয়। তৃণমূলের 2 বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা তারা চিঠি দিয়ে জানিয়েছে স্পিকারকে, প্রতিবাদ জানিয়েছে এই সইকাণ্ডের ব্যাপারে। যাই হোক, এখন আগামী দিনে তৃণমূল দলটি হয়তো ক্রমশ ছোট হতে থাকবে বা 2 টুকরো হয়ে যাবে, দিনে দিনে তা হয়তো আরও ছোট হতে থাকবে। সেটা কত ছোট হয় সেটাই এখন দেখা যাক। এবং আগামী দিনে অভিষেক ব্যানার্জিকে সিআইডি ডেকে কী প্রশ্ন করে,
কী পদক্ষেপ গ্রহণ করে বা অভিষেক ব্যানার্জি বা কী পদক্ষেপ গ্রহণ করে সেটাও দেখার বিষয় এবং জানার বিষয়। তবে এটা বলা যায় যে অনেক দিন পর তৃণমূলের কোনো বিধায়ক তার দলের বিরুদ্ধে এরকম পরিষ্কারভাবে মুখ খুললেন এবং সরাসরি বিড়ালের গলায় ঘণ্টাটা বাঁধলেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে ঘিরেই এখন চর্চা চলছে এবং একটা নতুন পরিবর্তনের ইঙ্গিত দেখা দিচ্ছে বা তাদেরকে ঘিরেই একটা নতুন কিছু আবর্তিত হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার, এবং অন্যান্য বিধায়করাও দূর থেকে দাঁড়িয়ে দেখছেন যে কি হতে চলেছে বা কী হবে। দেখা যাক, সময় সব বলবে, আগামী দিনে সব জানা যাবে। এখন শুধু এটুকুই বলার যে এই মন্ত্রিসভা সুন্দরভাবে কাজ করুক, ভালোভাবে কাজ করুক, দুর্নীতিমুক্ত সরকার দিক, দুর্নীতিমুক্ত একটা পশ্চিমবঙ্গ উপহার দিক, সেই সঙ্গে নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করুক, যেটা বিগত সরকারের আমলে ছিল না, পূর্বতন সরকারের আমলে ছিল না। নারীদের নিরাপত্তা ছিল না, নারীরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল। এবং এই সরকারের কাছে একটা স্বনির্বন্ধ অনুরোধ বা আবেদন, আপনারা সবাই সচেষ্ট থাকবেন, খেয়াল রাখবেন যেন আর পশ্চিমবঙ্গের বুকে কোনো অভয়াকাণ্ড না ঘটে এবং কোনো অভয়ার মা যেন আর না কাঁদেন, অভয়ার মায়ের চোখের জল যেন না পড়ে। এটাই আমাদের কাছে একটা বিশেষ ব্যাপার এবং আপনাদের কাছে বঙ্গবাসীর জনগণের তরফ থেকে বিশেষ আবেদন বা অনুরোধ বা প্রার্থনা। আশা করি আপনারা সেই কাজে সফল হবেন। এই কথা বলে এখনকার প্রতিবেদন শেষ করছি। পরবর্তীকালে আবার পরবর্তী প্রতিবেদন নিয়ে উপস্থিত হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত প্রদান করবেন। নমস্কার।